ছাত্র জনতার যে অভ্যুত্থান যেটা আমরা বলছি তাকে আমাদের শ্রদ্ধার চোখে শুধু দেখা না, তাকে নিয়ে আমাদের দীর্ঘদিন চিন্তা করতে হবে, ভাবতে হবে যে কিভাবে হলো। কারণ আমরা এখানে বেশিরভাগ আমাদের শিক্ষার্থীরা ছাড়া যারা যে বয়সে আছে অন্তত মনে করতে পারি ইরানের বিপ্লবের সময় থেকে, তার আগের বিপ্লবগুলো তো আমরা তো পড়েছি, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে অনেক কিছু হয়েছে, বৈশ্বিকভাবে অনেক আন্দোলনের চেষ্টা করা হয়েছে, সামাজিক মাধ্যমগুলো জনপ্রিয় হওয়ার পরে বহু রকম হয়েছে, কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে অন্য কোনোটারই মিল নাই। এবং এটার সময়ের ব্যাপ্তি বলেন এবং এটার যে নিষ্ঠুরতা এবং যে নৃশংসতার যে দৃষ্টান্ত, সেটা আনপ্রেসিডেন্টেড। আমরা অন্তত এরকম স্বল্প সময়ে দেখিনি। এবং যেমন ধরুন আমরা যে বা এই ধরনের শিক্ষার্থী নেতৃত্বের যে আন্দোলনগুলোর সঙ্গে এর আগে পরিচিত ছিলাম, তার আমরা কিছু কাঠামো ধারণা করতে পারতাম যে তাদের একটা স্ট্রাকচার থাকতো, এবং বিপ্লবের শেষে তারা ওইটাকে রিমডেলিং করে, এটা শাহানু নিশ্চয় আছেন, অন্যান্য ধরনের বলতে পারবেন যে এক ধরনের দায়িত্ব বন্টন, এক ধরনের রেসপন্সিবিলিটি নেওয়া, এটা একেবারে কিউবান রেভলিউশন থেকে শুরু করে আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখতাম। এইটার সম্পর্কে জানতে আমাদের সময় লাগবে। নিঃসন্দেহে আমরা এই মুহূর্তে প্রত্যাশা করতে পারি না যে আমাদের যারা আছেন তারা বলবেন কাঠামো কি, কিভাবে অর্গানাইজড হয়েছেন, কারা নেতৃত্ব দিয়েছেন, কে লজিস্টিক্স দিয়েছিলেন, সেটা হয়তো অনেক বছর পরে তারাই বলবেন বা আমরা একসময় জানবো। তার মানে আমাদের নন কাঠামোটা এখানে নাই, কিন্তু আমরা নেতৃত্বের যারা ছিলেন এবং তাদের অর্জনটা আমরা জানতে পারছি। আমি ডক্টর আসিফ শাহানের ওই জায়গা থেকেই আসছি যে যেহেতু তারাই নেতৃত্বে এই পর্যায়ে এনেছেন, তারাই এজেন্ডা সেট করেছেন এবং তারা সেই অভ্যুত্থানটা ঘটাতে সক্ষম হয়েছেন এবং এই পরিবর্তনের একটা প্রান্তে এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে এখন তারা কি করতে চান। সেক্ষেত্রে আমাদের নিঃসন্দেহে প্রথম এবং প্রধান কাজ হবে আগে তাদের কথা শোনা। আমি এই যেদিন সর্বশেষ প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে রাষ্ট্রের যত বিশিষ্ট জন, পুরনো যারা ছিলেন এবং রাষ্ট্রের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ যাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের লেখা বিবৃতি থেকে অন্তত আমার এইটুকু প্রতীতিতে হয়েছে যে তারা প্রায় সকলেই শিক্ষার্থীদের সঙ্গে আগে কথা বলবার পক্ষে মত দিয়েছেন। এখন এখানে আমার যে জায়গাটা, আমি নিঃসন্দেহে তাদের কর্মপদ্ধতি সম্পর্কে জানি না পুরো, সেটা হলো এই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু কথা বলার একটা সুযোগ থাকবে যে আমরা এটা কি তাদেরকে আরও তাদের দিক থেকেও এক ধরনের ওপেননেসের দরকার পড়বে, যে কনসালটেশনে আরও কারা তাদের সাথে যাবেন, অর্থাৎ যেভাবে একটু আগে বলা হচ্ছিল যে তারা নাগরিক সমাজের সাথে আলাপে যাবেন কিনা, বিশেষজ্ঞদের সঙ্গে আলাপে যাবেন কিনা, রাজনীতির সঙ্গে। কারণ একটা জিনিস সাইফুল মনে রাখতে হবে যে এই সময় নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আরও আলোচনা হবে। যেভাবেই আমরা সময়টাকে সেট করি না কেন, দীর্ঘমেয়াদী বা মধ্যবর্তী, এক সময় না এক সময় এই রূপান্তরটা কিন্তু রাজনীতির হাত দিয়ে আবার ঘটাতে হবে এবং রাজনীতি এটা টেক ওভার করবে। সেই রাজনীতির শিক্ষার্থীরা করবেন বা অন্য নিবন্ধিত রাজনৈতিক দল করবেন, সেটা পরের আলোচনা। কারণ আপনাকে বাস্তবায়ন করতে গেলে তো সেই রাজনীতির কাছে আসতে। আমি আগেই বলেছি যে এটা এমন না যে কিউবান রেভলিউশনের গ্রুপ তৈরি হয়ে এসে হাভানাতে এসে সরকার গঠন করে ফেললো, এটা একটা ভিন্ন মাত্রার। তো সুতরাং তারা অন্যদের উপরে আস্থা রাখছেন, তাদের দাবি এবং সেখানে তাদেরও প্রতিনিধিত্ব থাকবে বলে আমরা ধরে নিচ্ছি। আমার যেটা মনে হয়, তারা যেটা কয়েকদিনের একটা বিশেষ ঘটনা প্রবাহে এটা অর্জন হলো, কিন্তু এই ধারণাগুলো কিন্তু নতুন না। তাদেরই পূর্বসূরি তরুণরা কিন্তু রাষ্ট্র মেরামতের কথা বলেছিলেন। যখন সড়ক আন্দোলন হয় তারা অত্যন্ত অল্প বয়সী, হ্যাঁ, ওরাই করেছে। তখন তারা বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তেও না, তখনই তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছে। আমরা সিরিয়াসলি নিই নাই যে ভাই রাস্তা সড়ক আন্দোলন করতে আসে, সড়ক পর্যন্তই থাকো। আমরাও তাই করেছি। আপনি টকশোগুলো বের করেন, দেখবেন ওই আইন নিয়ে কথা বলেছি, ওদের আবেগ দেখিয়েছি, রাষ্ট্র মেরামতে কিন্তু আমরা জোর দিইনি। তার মানে এই ধারণাটা আমি বলছি না যে 7 দিনে তারা তৈরি করেছে, এবং বন্দোবস্তের কথা অনেক দিন থেকেই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি তাদের আন্দোলনের কাঠামো যাই হোক, প্রস্তুতি যাই হোক, ভেতরে আমি নিঃসন্দেহে আমরা সবাই কৌতূহলী জানবার জন্য, একসময় একসময় জানবো, কিন্তু এই কনসেপ্টটা তারা দীর্ঘদিন ধরে লালন করছেন একটা বয়স থেকে, একেবারে আমি ওই অর্থে বলি বয়ঃসন্ধি কাল থেকে, এবং সেটার একটা পরিণত অবস্থায় তারা এখানে দাঁড়িয়েছে এবং এত বীরত্বের সাথে করেছেন যে যেটা আমরা এখন বর্ণনা দিতে গেলে আমাদের হয়তো ভাষারও বর্ণনার অতীত। প্রত্যাশা যেটা বলছেন সেটা একদম খুব স্পষ্ট যদি বলি, আপনি যে সংস্কারের কথা বলছেন, এখন যদি আসেন সংস্কারের, আমার কাছে যেটা মনে হচ্ছে সব সংস্কার যদি আমি এক জায়গায় আনি, এখন সংস্কার তো বাস্তবে আনতে হবে। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্টটা কি। আমাদের কখনোই কোনো সোশ্যাল বা পলিটিক্যাল কন্ট্রাক্ট এখানে হয়নি, রাষ্ট্রে কোনোদিনই হয়নি। আমরা সংবিধান তৈরি করেছি, রাজনৈতিক দল তৈরি করেছি, অসংখ্য সংবিধানের সংশোধন এনেছি, আমরা জনমতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার তৈরি করেছে শাহাবুদ্দিন সাহেবকে, ইন রেট্রোস্পেক্ট আমরা সেটাকে বৈধতা দিয়েছি, আইন পরবর্তীতে ঠিক করেছি। কোনোদিনকে শুনেছেন এখানে একটা সোশ্যাল কন্ট্রাক্টের কনসেপ্ট বা একটা পলিটিক্যাল কন্ট্রাক্টের কনসেপ্ট? আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যদি এটা একেবারে তারা যে অর্জন করেছেন তাদেরকে উপদেশ দেওয়াটাই এখন
পিতৃসুলভ হিসাবে নিজের কাছে অস্বস্তি লাগে, বরং তাদের উপদেশই এখন শুনতে বেশি ইচ্ছা করে। সেখানে এই সোশ্যাল পলিটিক্যাল কন্ট্রাক্টের প্রসেসটাতে যদি আমরা না যাই, তাহলে আপনি অন্য কোনো সংস্কার কিন্তু কাজ হবে না। এবং সংস্কার যদি বলেন, খুব দ্রুত বললে সাংবিধানিক একাধিক সংস্কারের জায়গা রয়েছে। আমি যদি এখন ইলেকটোরাল অটোক্রাসি বন্ধ করতে চাই, এক ব্যক্তির উপরে সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা, প্রায় নিরঙ্কুশ ক্ষমতা, সেটা বন্ধ করতে গেলে তো আপনাকে কনস্টিটিউশনে হাত দিতে হবে। আপনি একই দলকে বারবার আসা যদি থামাতে চান, তাহলে তো আপনাকে টার্ম লিমিট করে দিতে হবে, আপনাকে সংবিধানে হাত দিতে হবে। আপনি যদি আমলাতন্ত্রকে ঠিক করতে চান, যে পর্যায়ে চলে গেছে, পদোন্নতিতে একটা শব্দ, মানে এটা অলমোস্ট অন দ্য ভার্জ অফ কোলাপস, এরকম পর্যায়ে একাধিক পুরনো সচিবরা কিন্তু ওয়ার্ন করেছে যেটা ভেঙে পড়বে। আমলাতন্ত্র ছাড়া আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? সেইটা সংস্কার করতে গেলে তার যে আইনি কাঠামো, তার ভেতরকার কাঠামো, তার পরিচালন কাঠামো, সময় লাগবে। পুলিশের সংস্কার আজকে থেকে আলোচনা করা হচ্ছে, এবং এই ঘটনার পরে তো বিরাট আকারে আমাদের সামনে আসছে যে আমরা এই সিভিল ফোর্সকে কি করে কাজে লাগাবো। শিক্ষা সংস্কারের কথা আপনি কোথায় রাখবেন? আপনার প্রাথমিকের যে আলোচনা শুরু হয়েছিল থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ তো একটা মাত্র শব্দ, তার সামগ্রিক যে সংস্কার প্রয়োজন। এখন দেখেন, সবগুলো মিলে কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগছে, কিছু আলোচনার প্রয়োজন পড়ছে, কিছু আলোচনা বাদে অর্ডারের প্রয়োজন পড়ছে, কিছু অপারেশনের প্রয়োজন পড়ছে। এই নিরীক্ষেই তো আপনাকে ঠিক করতে হবে যে কতটুকু সময় লাগবে। কিন্তু এখানে শেষ না। আপনি যদি একটা টাইমলাইন দাঁড়ও করান, ধরুন কথার কথা 5 বছর বা 6 বছর বা কিছু, তাতেও কি আপনার সমস্ত জিনিস একেবারে নিশ্চিত হবে এটা কি বলা যাবে? কারণ এটা পুনরাবৃত্তি হতে পারে, এটা রেপ্লিকেটেড হচ্ছে কিনা আপনি যদি ওইটা মিন করেন, তাহলে আপনাকে আরো দীর্ঘ সময় অবজার্ভ করতে হবে এটা দেখার জন্য। অথবা আমি মনে করি এই জায়গায় শেষ করি যে রাষ্ট্র মেরামতের ধারণা নিয়ে, তাদের সমস্ত কিছু নিয়ে যদি সোশ্যাল বা পলিটিক্যাল কন্ট্রাক্টের ধারণাটায় আসি, যে সংস্কারটা আরম্ভ করতে হবে, সেটা ফর ইনডিফিনিট পিরিয়ড রাখা যাবে না, তাতে আনসার্টেনিটি তৈরি হবে, পলিটিক্যাল ফ্রিকশন তৈরি হবে। কারণ দুদিন পরই যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবেন, কারণ আমরা ইলেকট্রাল প্রসেসের কথা বারবার বলছি, আমরা নির্বাচন অংশ নেবার কথা বলছি, সুতরাং যেই প্রলম্বিত হবে তখন এই রাজনৈতিক দলগুলো তার আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়বে, যে স্বাভাবিক। আমি তো ইলেকশনের কথা বলছি, আমি তো প্রতিনিধিত্বের কথা বলছি, প্রতিনিধিত্বের কথা তারাও বলছেন, তারাও অংশগ্রহণের কথা বলছেন। কিন্তু এই ফ্রিকশনটা যাতে না হয় এবং এই দ্বন্দ্বটা যাতে তৈরি না হয়, অতএব ওই জায়গাটাতে আমাদের একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচে যেতে হবে। সময় এবং লক্ষ্য এবং আপনি কোন সংস্কার চাইছেন এবং পলিটিক্যাল ট্রানজিশনটা কি, সেটার প্রায়োরিটি আসলে কোনটা আগে, সেটা প্রায়োরিটি এবং